এরকম একজনও গাইডেন্সও পেতাম না যে হোটেল ম্যানেজমেন্ট করে কি করা যায়। ফোর্সফুলি মানে আমি যতবার আমাকে অন্য ডিপার্টমেন্টে দেওয়া হচ্ছিল আমি ঘুরে ফিরে আবার ওইটাতেই আসছি। যদি তুমি সত্যিকারের কিছু চাও যে আমি এটা করব, আমার মনে হয়ে যায় ওই এক্স্যাক্ট যেটা চাইছো সেটা থেকে সরে আসলে তাহলে কিন্তু হবে না। কলেজে ভর্তি হলাম তখন আমার সঙ্গে 300 জন পড়তো, সবার সাথে মোটামুটি তো দেখছি ফেসবুকে কানেক্টেড বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড, 10 থেকে 12 জন এই ইন্ডাস্ট্রিতে আছে। অনেকে বাকি সবাই ওই 200 কতজন কিন্তু ছেড়ে দিয়েছে। ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। আজকে আমাদের সঙ্গে যিনি এসছেন তার পরিচয় পাওয়ার কোনো দরকার নেই। শেফ অতনুর রান্নাঘর, 3 মিলিয়ন সাবস্ক্রাইবার। ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অফ অল আমাকে এখানে ইনভাইট করার জন্য। তোমার সাথে আমার আগেই কথা হয়েছে। আই এম লুকিং ফরওয়ার্ড টু কনভারসেশন, মানে এখানে আর কি কথা হবে। রাইট। তো আমরা যেটা জানতে চাইবো, ওখানে মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্টের একটা ইন্টেনশন, সেটা হচ্ছে আগামী প্রজন্মকে একদম তাদেরকে একটা দিক দেখানো। তো তোমার যে জার্নিটা অতনু থেকে অতনু শেফ, মানে শেফ অতনু, এই যে জার্নিটা, এটা একটা দীর্ঘদিনের জার্নি, অনেক স্ট্রাগল, অনেক সংঘর্ষ। একটা স্বপ্ন থেকে তুমি শুরু করেছিলে এবং সেই স্বপ্নটা তুমি অ্যাচিভ করেছো। আমাদের যারা আজকে অডিয়েন্স, যারা দেখছে, অনেকে হয়তো স্বপ্ন দেখছে যে তারাও শেফ হবে, কিন্তু এই যে শেফ হওয়ার জার্নিটা, কমি 1 কমি 2 থেকে এই যে জার্নিটা স্টার্ট হয়, আজকে আমি শুরু করব তোমার ছোটবেলা থেকে। তোমার কি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল শেফ হওয়ার? না, একদমই না। একদম নয়। আমি খুব ভালো ফুটবল খেলতাম। হ্যাঁ। ইভেন আমি কমার্স নিয়েই পড়তাম। তো কমার্স নিয়ে যখন পড়ছি তখন আমার মনে হলো যে গতানুগতিক ওই একই এতে না গিয়ে লেটস ডু সামথিং এলস। আচ্ছা। তখন অর্কুট ছিল, শুরু হয়েছিল, হ্যাঁ, ফেসবুকের আগের ফেজ। রাইট। তখন আমি একটা জায়গায় সাইডে একটা পোস্টার দেখি যেন একটা শেফের ছবি আছে। তো আমি তখন ভাবি যে আমি এটাই হব। তো আমি আমার কমার্সের পড়াশোনা বাদ দিয়ে দেন আমি হোটেল ম্যানেজমেন্টের জন্য স্টাডি করার জন্য বিভিন্ন জায়গায় খুঁজি যে কোথায় ভর্তি হবে। তখন মিডিল অফ দ্য ইয়ার অলমোস্ট। তো আমি একটা কলেজে চান্স পাই, তো সেখান থেকে আমি পড়াশোনা স্টার্ট করি। রাইট। তো মানে জার্নিটা যতটা ফ্যান্সি মনে হয়, এটা তো 3 ইয়ার্সের ডিগ্রি ছিল না ডিপ্লোমা? 3 ইয়ার্সের ডিগ্রি প্রোগ্রাম। রাইট। বিএসসি ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম। দেন ওটা কমপ্লিট করার পরে দেন আমি ডিসাইড করি যে এবার আমি শেফই হব। আমার প্রথম থেকে ইচ্ছেই ছিল আমি শেফ হব। কিন্তু প্রথমে তো হোটেল ম্যানেজমেন্ট করতে করতে সব করা ডিপার্টমেন্টের সঙ্গে তোমার ইন্ট্রোডাকশন হলো। কিন্তু আমার প্রথম থেকেই ভালো লেগেছিল যে আমি শেফ হব। আমি বললাম যে ওই পিকচারটা দেখি আমার মনে হয়েছিল আমি এটাই হব। আমি প্রথম দিন থেকে ডিটারমাইন্ড ছিলাম। কিন্তু বাড়িতে কোনো ইনফ্লুয়েন্স ছিল যে মা ভালো রান্না করে কিংবা তোমার রান্না করার একটা ন্যাক, এটা কিছু ছোটবেলা থেকে ছিল? যেটা প্রথম সব থেকে বেশি অসুবিধা, এখন তো অনেক রকম গাইড পাওয়া যাচ্ছে। আমি তোমার সাথে এই ব্যাপারে এসে কথা বলছি, তখন তো ব্রডকাস্ট এরকম ছিল না। ইভেন কোথাও জানাও যেত না যে এর ফিউচারটা কি। রাইট। ইভেন আমি আমার লোকালিটি বা আমার আশেপাশে যতজন জানাশোনা আছে এরকম একজনও গাইডেন্সও পেতাম না যে হোটেল ম্যানেজমেন্ট করে কি করা যায়, কমার্স করে কি করা যায়, সায়েন্স করে কি করা যায়, তার অনেক উদাহরণ আমি পেতাম। কিন্তু এরকম একজনও উদাহরণ পেতাম না, বা এরকম কাউকে পেতাম না যে আমাকে বলবে যে হোটেল ম্যানেজমেন্ট করার পরে এই 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 জিনিসগুলো করতে হবে, ইভেন কিভাবে হোটেল ম্যানেজমেন্ট করতে হবে। রাইট। তো সেখান থেকে এখন অনেক অ্যাক্সেস, অনেক কিছু সুযোগ সুবিধা পজিটিভলি অনেক ভালো হচ্ছে। কিন্তু এই ফিল্ডে যারা আসতে চাইছে বা এই প্রফেশনে যারা আসতে চাইছে, ডিটারমাইন্ড না হলে আশাটা কিন্তু আমি বলবো এসো না। হ্যাঁ, তার কারণ হচ্ছে 16 ঘন্টা কাজ, যত রকম ফাংশন, যত রকম আনন্দের দিনগুলো সেগুলো হোটেলে থাকতে হবে, সেগুলোতে কাজ করতে হবে। আর ডিউটি আওয়ার্স এতটাই বেশি আর এতটাই স্ট্রেসফুল, সেগুলো যদি হ্যান্ডেল করতে পারো দেন এই প্রফেশনে এসো। মানে হোটেল ম্যানেজমেন্ট যারা করে, দুর্গাপুজো হোক কিংবা যে কোনো অনুষ্ঠান হোক, ফেস্টিভ সিজন হোক, বাড়ির সব লোক হয়তো ঘুরতে বেরোবে,
তোমরা কিন্তু পারবে না। তোমাদের কিন্তু সেই দিনগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা দিন। কোনো রোববার দিন ছুটি পাবে না, একদমই ঠিক আছে? সেদিন তো বিজি, সব থেকে বিজিয়েস্ট ডে, উইকডেতে কোনো অফ নিতে হবে। তো ইটস নট অ্যান ইজি। কিন্তু আমরা একদম তোমার জার্নিটা থেকে যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে যাই। তো তুমি একটা অর্কুটে একটা পিকচার দেখলে যে আমি শেফ হব, এই ডিটারমিনেশন নিয়ে তুমি হোটেল ম্যানেজমেন্টে ভর্তি হলে। হওয়ার পর ডেফিনেটলি তুমি কোর্সটা কমপ্লিট করলে। করার পর ডেফিনেটলি ইন্ডিয়াতে যখনই হোটেল ম্যানেজমেন্ট কোনো প্রোগ্রাম হয় তার মধ্যে একটা ইন্টার্নশিপ থাকে, একটা অন জব ট্রেনিং যেটাকে আমরা বলি। তো তুমি নিশ্চয়ই 6 মাসের একটা অন জব ট্রেনিং করলে। তখন কিন্তু তুমি কি কালিনারিতে করেছিলে না অন্য ডিপার্টমেন্টে? না, আমি ফোর্সফুলি, মানে আমি যতবার আমাকে অন্য ডিপার্টমেন্টে দেওয়া হচ্ছিল আমি ঘুরে ফিরে আবার আসছি। কিন্তু আমি বলি, আমি কিছু একটা ঘটনা বলি। ইভেন নাও হি ইজ মাই মেন্টর, শেফ সাগর। ইভেন তখন আমার সাথে তার প্রথম দেখা হয়। 12 ঘন্টা ডিউটি করার পর আমি তখন চলে যাব আর কি বাড়ি। প্রথম দিন আমার শেফ সাগর তখন এলো নাইট ডিউটি, এসে বললো 1 বস্তা 50 কিলোর একটা বস্তা দিয়ে বলে এটা ছুলে বাড়ি যাবে। আলু আছে নাকি? পেঁয়াজ। আচ্ছা। যেটা চলতে আমার তখন তো আমি অতটাও এক্সপার্ট নয়। হ্যাঁ, আমার 3 ঘন্টা সময় লেগেছিল। আচ্ছা, তো রাত 3টার সময় শেষ হয়েছিল। তো এটা হচ্ছে আমার ফার্স্ট দিন, আমার হোটেলের ফার্স্ট দিন। এইভাবে আমি শুরু করেছি। তো আমার কাছে বাকি দিনগুলো আমার মনে হয় যে এর থেকে ভালোই কেটেছে। মানে এই যে টাফ তুমি একটা মেন্টর পেলে, ঠিক আছে, এইটা না পেলে মনে হয় হোটেল ইন্ডাস্ট্রিতে থাকতে পারবে না অনেক। আর একটা জিনিস আমি থ্রু আউট মাই জার্নি টিল টুডে, যদি তুমি সত্যিকারের কিছু চাও যে আমি এটা করব, আমার মনে হয় হয়ে যায়। বাট সেটা কিন্তু তোমাকে অতটাই অনেস্টলি চাইতে হবে যে আমি এটা করব, তাহলে এটা হবে। কিন্তু মাঝখানে যে লুপহোলগুলো বা যে অ্যাট্রাকশানগুলো তুমি পাচ্ছ বা যে ডিস্ট্র্যাক্ট হয়ে গেলে, তখন কিন্তু আর ওই এক্স্যাক্ট যেটা চাইছো সেটা থেকে সরে আসলে তাহলে কিন্তু হবে না। দেখো, সার্ভিস ইন্ডাস্ট্রিতে আমরা হোটেল ম্যানেজমেন্ট মানে কিংবা হসপিটালিটি ম্যানেজমেন্টকে আমরা বেঞ্চমার্কিং ধরি। ওর থেকে কোনো বেটার প্রোগ্রাম নেই। যে কোনো সার্ভিস ইন্ডাস্ট্রিতে কেউ যদি যেতে চায়, তার যদি অ্যাটলিস্ট 6 মাস কি 1 বছরে একটা ইন্টারাকশন থাকে ইন হসপিটালিটি ওয়ার্ল্ডের সঙ্গে, তাহলে সে কিন্তু একদম হাইয়েস্ট লেভেল অফ প্রফেশনাল তৈরি হতে পারবে, যেটা কিন্তু অন্য ইন্ডাস্ট্রি থেকে আসলে সেটা পাবে না, একদমই পাবে না। তো সেইটা একটা কিন্তু ইউজফুল টুল। মানে এই যে ট্রান্সফরমেশন জার্নিটা হয় হসপিটালিটি ইন্ডাস্ট্রি, অনেকে থাকতে পারে না, বেরিয়ে যায়, ছেড়ে দেয়, মানে তাদের ওই হার্ডওয়ার্ক করার মাইন্ডসেটটা নেই। একটা তোমায় সিম্পল এক্সাম্পল দিই। আমার যখন আমি কলেজে ভর্তি হলাম, আমার জার্নির সময়টাই বলি আর কি। কলেজে ভর্তি হলাম তখন আমার সঙ্গে 300 জন পড়তো। আর তারপরে 4 বছর পরে বা 6 বছর পরে যখন আমি সবার সাথে মোটামুটি তো দেখছি ফেসবুকে কানেক্টেড বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড, 10 থেকে 12 জন এই ইন্ডাস্ট্রিতে আছে। অনেকে বাকি সবাই ওই 200 কতজন কিন্তু ছেড়ে দিয়েছে। কিন্তু ছেড়ে দিলেও, আমিও 22 বছর ধরে কনসাল্টিং করছি, ছেড়ে দিলেও তারা কিন্তু সার্ভিস ইন্ডাস্ট্রিতেই আছে, ঠিক। কিন্তু ওই সার্ভিস ইন্ডাস্ট্রিতে বেঁচে থাকার ইন্ধনটা এইটা কিন্তু এই হসপিটালিটি ইন্ডাস্ট্রি ওদের তৈরি করে দিয়েছে। তাহলে কিন্তু ওরা টিকতে পারবে না, একদমই নেক্সট ইম্পসিবল। একদমই তাই। কিন্তু এই যে মাইন্ড শিফটটা, ঠিক আছে, বা দেখো সবাই তো পারে না সব কিছু, বাট তুমি যেটা বললে একদম ঠিক বললে, যে একটা বেঞ্চমার্ক তৈরি করে দেয়, একটা মাইন্ডসেট করে দেয় যে আমিও পারবো। আমি হয়তো টিকে গেছি, অনেকে হয়তো ফিজিক্যালি পারছে না, সে হয়তো অন্য কাজ করছে বা বিভিন্ন রকম কাজ করে, বাট এটা কিন্তু হেল্প করে ফর শিওর। এটা একটা আর্মি ট্রেনিং এর মতো, একদম, মানে অ্যাবসলিউটলি একটা আর্মি ট্রেনিং যেরকম ভাবে তৈরি হয়, মাইন্ডসেটটা তৈরি হয় ফাইট করার জন্য, ঠিক আছে। তো সেরকম ভাবেই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে প্রফেশনালসদের তৈরি করা হয়, একদম। তো তুমি এই জার্নিটা স্টার্ট করলে, এবং এই ইন্ডাস্ট্রির একটা সবথেকে বড়, আমি এটাকে ড্রব্যাক বলবো না কি বলবো আমি জানি না, এর পে প্যাকেজটা কিন্তু অনেক কম। মানে ইনিশিয়াল লেভেলে, যারা ইনিশিয়াল লেভেলে জয়েন করে, সেটাও একটা ডিমোটিভেটিং ফ্যাক্টর অনেকের জন্য, কেন খুব একটা বেশি স্যালারি পায় না। তার আরেকটা কারণ হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ ইন্টার্ন দিয়ে কাজটা চলে যায়,
ঠিক আছে, একটা ইন্টার্ন সাপ্লাই এত স্ট্রং আছে, তো সেটা দিয়ে ওদের কাজটা ফুলফিল হয়ে যায় বলে ওই লেভেল অফ স্যালারিটা অত ইনক্রিজড হয় না। আমার মনে হয় ধরো তুমি যদি প্রথম 3টে বছর তুমি যদি নিজেকে রেডি করতে পারো, আমার মনে হয় দেন স্কাই ইজ দ্য লিমিট। স্কাই ইজ দ্য লিমিট, হ্যাঁ, স্কাই ইজ দ্য লিমিট। বিকজ আমিও দেখেছি যে মানে আমার জীবনে আমি একজনকে চিনি যিনি হোটেল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি থেকে বিলং করে, হসপিটালিটি করেছে, ক্রুজ লাইনে কাজ করেছে, এখন সে অ্যাপ্রক্সিমেটলি $25,000-30,000 পার মান্থ স্যালারি পায়। একদমই তাই, ঠিক আছে, স্কাই ইজ দ্য লিমিট, রিয়েলি স্কাই ইজ দ্য লিমিট। এবার দেখো, আমি মনে করি ইন্ডিয়াতে তুমি পড়াশোনার জন্য পড়াশোনা করে বা বিভিন্ন আদার্স ফিল্ডে, ঠিক আছে, তুমি যত সহজে বাইরে যেতে পারবে, তার থেকে কিন্তু অনেক সহজে তুমি এই প্রফেশনে তুমি কিন্তু অ্যাব্রডে যেতে পারবে, ইভেন জব করতে পারবে, রাইট? মানে এটা কিন্তু সব থেকে সহজ প্রসেস, ইভেন ইউ ক্যান আর্ন মোর, রাইট? তো এটা কিন্তু আমার মনে হয় যে যারা চুজ করতে চাইছে এই কেরিয়ার, তারা অবশ্যই আসতে পারে, কিন্তু একটা মাথায় এই জিনিসটাই রাখুক যে প্রথম ইনিশিয়ালি 3-4 বছর তখন তোমাকে রেডি হতে হবে ফর দ্য ফিউচার, যে কোনো প্রফেশনে 5টা বছর তো দিতে হবে। মেডিকেল ডাক্তার পড়লেও রেডি হতে হবে, নাহলে রোগী মারা যাবে যদি আমি প্রিপেয়ার্ড না থাকি অ্যাজ আ ডক্টর। তো তোমার জার্নি শুরু হলো, তুমি ইন্ডিয়াতে চাকরি করলে, কিছু বছর চাকরি করেছো, তারপরে তুমি বিদেশ চলে গেলে। এই অপরচুনিটিটা কিভাবে পেলে? বিদেশ চলে গেলাম মানে আমাকে একজন মানে ইনিশিয়ালি বলি, হয়তো প্রথমবার এটা বলছি, যে আমাকে একজন বলেছিল যে বিদেশে নিয়ে যাবে, একজন শেফ, রাইট? তো সে চলে যায়, আমাকে নিয়ে যায়নি। আচ্ছা। তো আমি তখন মাথায় জেদ চেপেছিল যে আমি বিদেশ যাবো। তো আমি অ্যাকচুয়ালি পাসপোর্ট সব তখন রেডিও করে নিয়েছি। আমি ভেবেছিলাম যে আমি যাব, তো নিয়ে যাইনি, তখন আমার জেদ ছিল। দেন আমি ব্যাঙ্গালোরে চাকরি করতাম, আর আমার বিদেশের যে ক্রুজ লাইনের যে ইন্টারভিউটা হতো সেটা হতো চেন্নাইতে। তো আমি 7 বার চেন্নাই গেছি, মানে এখানে জব করতাম, সকালে কাজ করে নাইটে ট্রাভেল করে ওখানে যেতাম, পরের দিন আবার এসে এখানে নাইট করতাম। তো এইভাবে 7 বার গিয়ে ইন্টারভিউ দিয়ে দেন আমি নিজের থেকেই করেছি এটা পুরো, মানে এমন নয় যে কেউ আমাকে খুব বেশি সাহায্য করেছে, নিজের মতো করে চেষ্টা করেছি। তো সেখানে সাকসেসফুল হই, দেন আমি বাইরে চলে যাই। আচ্ছা, ক্রুজ লাইনে যাই। আচ্ছা, তারপরে ক্রুজ লাইনে কত বছর? ক্রুজ লাইনে আমি মোটামুটি 8 বছর ছিলাম। 8 বছর ছিলেন, মানে কিছুদিন ফিল্ডেও কাজ করেছি, মানে ল্যান্ডেও কাজ করেছি, কিছুটা এতেও কাজ করেছি। না, ক্রুজে যারা যায় তারা ওই 7-8 বছর বাদে তারা আবার ল্যান্ডে ফিরতে আসার একটা প্রবণতা তাদের তৈরি হয়। একদম। কিন্তু এবার দেখো, এবার ক্রুজে আমি বলি আমার তরফ থেকে আমি কেন ওটাতে আমার মোনোটোনাস লাগছিল, তার কারণ হচ্ছে ক্রুজ লাইনে তো অনেক খাবার দাবার। এবার তুমি যখন একটা স্টেজে পৌঁছে যাবে তখন হয়তো প্রবাবলি তোমাকে আর রান্না করতে হবে না, কিন্তু ম্যানেজমেন্টটা মোস্টলি দেখতে হবে। তা আমার মনে হয়েছিল যে আমি রান্না থেকে দূরে চলে যাচ্ছি, একটা এত হাই স্কেল স্যালারি, তো সেটা ছেড়ে তখন আমি ডিসাইড করলাম যে না, আমি এক্সপেরিমেন্ট করার জায়গাটাও কমে যাচ্ছে, অনেকটাই কমে যাচ্ছে, কারণ বেশিরভাগ ওরা সেট মেনুতে চলে, সেট মেনু, ইভেন সেট প্রোডাক্ট। হ্যাঁ, বিকজ ওদের স্টোর করা আছে, মানে ধরো 6000 লোক, সেখানে তুমি এক্সপেরিমেন্ট করতে পারবে না করতে, রাইট? তো তোমার যেটা রয়েছে সেটাই তোমায় ডেলিভার করতে হবে, ইভেন ইন দ্য সেম ডেট। যদিও আমি ওখানে শেফ টেবিল করতাম, যেটা ওখানকার একদম অন্যরকম একটা মেনু, ওখানে অন্য ব্যাপার স্যাপার, পুরো ব্যাপারটাই অন্যরকম, কাস্টমার ওখানে একটা ব্যাপার আছে, বা স্টিল আমার মনে হয়েছিল যে আমি রান্না থেকে দূরে যাচ্ছি, রাইট? তো আমি ভাবলাম যে না, আমি কোভিডে যখন বাড়ি এলাম, দেন আই ডিসাইডেড নো, মানে আমি নিজের কিছু করি, রাইট? তো আমি এই আমার যে অতনু রান্নাঘর চ্যানেলটা, এটা কিন্তু আমার 5 নম্বর চ্যানেল। তার আগে কিন্তু আমার অলরেডি 600-700টা ভিডিও বানানো হয়েছে, যেটা কেউ দেখেনি না, যেটার মধ্যে 4 নম্বর মানে 5টা চ্যানেলে আমি আপলোড করেছি বিভিন্ন রকমভাবে, 200টা, কোনোটায় 300টা, কোনোটায় 100টা, কোনোটায় 50টা, এরকম, কিন্তু সেই চ্যানেলগুলো দেখেনি। আচ্ছা, আর দেখেনি, আমি যদি এখন পেছনে গিয়ে দেখি, মানে আমি থ্যাংক গড সেগুলো দেখেনি, মানে আই এম নট রেডি ফর ইট, রাইট? দেন আমি খুব ভালোভাবে জিনিসটাকে রিয়েলাইজ করি যে আমি যেটা চাইছি দেখাতে, তো সেটা আমি দেখাতে পারছি না। তো আমার রেডি হতে কিছুদিন সময় লেগেছে, দেন এই অতনুর রান্নাঘর তো এখন অডিয়েন্স, এটা 6 চ্যানেল, এটা 6 চ্যানেল। আগের 5টা চ্যানেল তোমার ব্যর্থতা। আর আমি আমার একটা জিনিস আমার সবসময় আছে, আমি বললাম না, যদি মন থেকে কিছু চাও সেটা পাবে,
মানে সেটা মানে আমার মনে হয় না যে সত্যিকারের চেষ্টা করলে কেউ ব্যর্থ হবে, মানে সে চেষ্টা তো করে যেতে হবে একদম তাই। কারণ আমি যেই মুহূর্তে এক্সপেরিমেন্ট করাটা বন্ধ করে দেবো তখন তো আমার সব শেষ। একদমই তাই। আর উদ্দেশ্যটাও ভালো রাখতে হবে, ইন্টেনশনটা ভালো রাখতে হবে যে আমি কি করতে চাইছি। রাইট। আমি যে আজকের যে রান্নাগুলো করি আমার চ্যানেলে, সেই চ্যানেলের রান্নাগুলো মানে একটা এরকম হবে না যে তুমি যদি করো আর আমি যেরকম করে বলেছি এই দুটো যদি ম্যাচ হয়, ঠিক আছে, টেস্ট উইল বি অ্যাট পার। এটা হবে, এটা টেস্ট অ্যান্ড ট্রায়াল। আমার একটা রেসিপি করার আগে 2-3টে ট্রায়াল প্রসেসের মধ্যে দিয়ে যায় যে কতটা সোজাভাবে রান্নাটাকে করা যায়। আমি দিতেই পারি বিভিন্ন রকম আইটেম, বাট সেটা তো আমি যাদের জন্য করছি তাদের হয়তো নাও থাকতে পারে তাদের বাড়িতে। আমি যদি বলি এখন চিরঞ্জি তোমার বাড়িতে আছে কি, তোমার বাড়িতে নেই, তো আমি সেখানে বলছি অ্যালমন্ড দিয়ে দাও। তোমার সঙ্গে কথা হচ্ছিল এই স্টুডিওর আমরা ইয়েতে, তুমি বলছিলে যে এগকে বয়েল করার জন্য একদমই কতটা টাইমে ওটা হাফ বয়েল হবে অর্ধেক লোক সেটা জানে না। একদমই তাই। রাইট। তো এইগুলো শেখার ব্যাপার আছে। ইভেন আমি এই ব্যাপারেই তোমায় বলি যে আমি শুধু যে আমার ভিডিও মাধ্যমেই শেখাচ্ছি তা নয়, তোমরা নলেজ ইম্পার্ট করছো। হ্যাঁ, ইভেন আমি একটা আমার কোর্সও লঞ্চ করেছি, একটা নয় রাদার দুটো, একটা বেসিক একটা অ্যাডভান্স। বেসিকে থাকছে যে যত রকম বেসিক পসিবল, যে নাইফ ধরা থেকে শুরু করে কি ভেজিটেবল কোন রেসিপির জন্য কাটবে সেটাও দেখাচ্ছি, কোন মশলা কোনটাতে দিতে হয়, কখন দিতে হয়, কোন টাইমিংয়ে দিতে হয়, কতটা দিতে হয়, সেগুলো সব শেখাচ্ছি। অ্যাকচুয়ালি রান্নাটা ইজ কাইন্ড অফ আ প্রসেস, রাইট? ইটস আ আর্ট, ইটস অ্যান আর্ট, আ সায়েন্টিফিক অ্যাপ্রোচ। একদমই সায়েন্টিফিক। যদি ওটা আর্ট স্ট্রিম হিসেবে লোকে ধরে, কিন্তু অ্যাপ্রোচটা কিন্তু অ্যাবসলিউট সায়েন্টিফিক, পুরোটাই সায়েন্টিফিক। হ্যাঁ, মানে কোন টাইমিংয়ে যেটা না হলে তাহলে হবে না, রাইট? আমি কতটা ফ্রেম দিতে হবে, কতটা মশলা দিতে হবে, কি কম্পোজিশনে আসতে হবে, এটা কি বলো তো, আমার কোর্সটা যখনই তুমি নেবে তুমি বুঝতে পারবে যে কোনটার কি টেস্ট হতে পারে আর কোনটা কোন সময়। আমি যদি তোমাকে বলি যে ইন্ডিভিজুয়ালি ধনে গুঁড়োর টেস্ট কীরকম, ইউ ডোন্ট নো, বিকজ তুমি যখন দিচ্ছ তুমি হলুদ থেকে শুরু করে লঙ্কার গুঁড়ো থেকে শুরু করে জিরে ধনে সব একসাথে দিয়ে যেটা চিকেন করছো, রাইট? তুমি ইন্ডিভিজুয়াল টেস্টটা জানো না, রাইট। আরেকটা বিষয় হচ্ছে যে যারা এই যে কোভিডের পর আমরা দেখেছি ক্লাউড কিচেন, একদম ঠিক আছে, মানে অলিতে গলিতে সবাই ক্লাউড কিচেন করে ফেলছে, বাড়ি থেকে রান্না করছে এবং একটা এন্টারপ্রেনিউরিয়াল ঝোঁক আমরা দেখেছি। একদমই তারা তো সেইখানে সেই হাউস ওয়াইফগুলো যারা হয়তো হোটেল ম্যানেজমেন্ট করতে পারেনি, তাদের কাছে তো তোমার এই কোর্সটা হচ্ছে অমৃত। একদম তার আমি বলছি একটা 5 স্টার রেস্টুরেন্ট, হ্যাঁ, একটা 5 স্টার রেস্টুরেন্ট বা একটা 4 স্টার কাইন্ড অফ রেস্টুরেন্ট যেভাবে মেনুতে চলে, ঠিক আছে, যা যা অ্যাভেলেবেল থাকে, আমি যে কোর্সটা দিচ্ছি সেটা দেখে তারা ইজিলি বাড়িতে বানাতে পারবে। ইভেন দে ক্যান সেল আউট। ইভেন আমি এটাও বলেছি যে তারা যদি কলকাতাবাসী হয়, কোথায় কোথায় কী কী ইকুইপমেন্ট পাবে, কোথা থেকে এই মশলাগুলো পাবে, সব সেই ইনফরমেশনটা দেওয়া আছে যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়। ইভেন অনেকে নিয়ে তারা অনেক সুবিধা পাচ্ছে, তারা আমাকে জানাচ্ছে যে থ্যাংক ইউ সো মাচ, যে আপনি বলেছেন বলে আমরা এইভাবে আমাদের ঘর সংসার চলছে। সোলো এন্টারপ্রেনার যারা, একদমই ঠিক আছে, যাদের এই ব্রেড অ্যান্ড বাটারটাই হচ্ছে এটা। তো তুমি মানে অতনু ও চাকরি ছেড়ে দিয়েছে, আমেরিকা থেকে চলে এসছে জাস্ট ফর ফলোয়িং দি প্যাশন। এখন তুমি এম্পাওয়ার করছো নেক্সট জেনারেশনকে, তাদেরকে শেখাচ্ছ। একদমই এত বড় রিস্কটা তুমি নিয়ে নিলে, আমার মনে হলো কি জানো তো, যে মানে স্যাক্রিফাইস কাউকে না কাউকে তো করতে হবে। আমি যখন নিজে বাংলা একটা চ্যানেলে, আমি যখন নিজে একটা ভিডিও খুঁজছি যে আমি দেখবো চলো মোচার ঘন্ট, আমি একজনও সার্টিফাইড কাউকে পাচ্ছি না যে বলবে যে দিস ইজ রাইট, এটাই মোচার ঘন্ট, এটাই মায়ের হাতের মোচার ঘন্ট। এক্স্যাক্টলি। হয়তো অনেকেই এরকম করছেন, আমার আগেও তো অনেকের রান্নাবান্না করেছেন এবং ভিডিও দিয়েছেন, তারা আমার মনে হয় আমার থেকে বেশি রিস্ক নিয়েছে, আমার থেকে বেশি প্যাশনেট, আমার মনে হয়েছে এটা। কারণ যারা আমার আগে শুরু করেছে তারা দেখো, আমি তো এই প্রফেশনের আমি অনেকটা শিখেছি, তারা তাদের বাড়ির ঘর সংসার সামলে সব কিছু ম্যানেজ করে দেন দে গো ফর দিস চ্যানেল অ্যান্ড দে গট সাকসেস। মানে আমি তো তাদেরকে হ্যাটস অফ বলি যে তারা এত বড় রিস্ক নিয়েছে। ইভেন তাদের দেখে আমি সবসময় ইন্সপায়ার হই, আমি লুকিং ফরওয়ার্ড যে তারা কি করছে। এখন মানুষ জাজ করে কিভাবে, যে ফলোয়ার্স কত আছে,
তোমার তো 3 মিলিয়ন ফলোয়ার্স। হ্যাঁ, মানুষ এটা দেখে জাজ করে, বাট যারা শুরু করেছে, যাদের দেখে আমরা সাহস পেয়েছি। তোমারও তো, তুমিও বলছিলে যে 5টা চ্যানেল ফেল করেছে, তো একটুখানি সেই গল্পগুলো বলো না, যারা হয়তো আমাদের দর্শক যারা ইন্সপিরেশন পাচ্ছে, হয়তো তারাও হয়তো একটা ইউটিউব চ্যানেল খুলতে চাইছে, একদম তাদের জন্য কি ইন্সপিরেশনাল মেসেজ আছে? দেখো, ইউটিউব চ্যানেল আমি যদি বলি, মানে ইউটিউব চ্যানেল যেটা খুলতে চাইছে, সবাই ভাবছে কি যে আমি এটা ছাড়লে ভিউ হবে, বা এইটা করেছে, এইটা আমি যদি করি তাহলে ভিউ হবে। বাট প্রবলেম হচ্ছে এখন, মানে কন্টেন্ট যদি তুমি আমাকে বলো, তুমি যদি এখন লেখো যে আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো, বা চিংড়ি মাছের মালাইকারি সার্চ করলে তুমি তো মিনিমাম 200টা ভিডিও পাবে, রাইট? তাহলে তোমারটা কেন দেখবে? 200টার মধ্যে টপ 10ই আমরা, বা 200টার মধ্যে তোমারটা কেন দেখবে, এই যে অ্যান্সারটা যদি তোমার কাছে থাকে, ইউল গট সাকসেস। যেটা তোমার আগের 5টা চ্যানেলে তুমি একদমই তাই ছিল না। একদমই তাই। আমার মনে হয়েছিল যে ভিডিও তো সবাই বানাচ্ছে, কিন্তু যেগুলো মেন টিপস বা যে ট্রিক্সগুলো আমি জানি, আমার মনে হয়েছিল যে আমি ওখানে ইনপুট করতে পারবো। যে ভিডিও কোয়ালিটি আমি দিচ্ছি, আমার মনে হয়েছে যে বাকি জায়গায় নেই। তো এই কি ডিফারেন্সগুলো বোঝানোর টেকনিক, আমার মনে হয়েছিল এইগুলো হয়তো মিসিং। রাইট রাইট। তো আমি সেইগুলোই এখন ফোকাস করি, যার জন্য আমার মনে হয় যে আমি অডিয়েন্সের কাছে। আর এই যে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার তুমি অর্জন করলে, এটা তো তুমি মনে হয় 2 বছরে করেছো। 2 বছর। তো এইটা যখন ফার্স্ট মিলিয়নটা তুমি হিট করলে, তখন তোমার মানে কিরকম একটা খুশি তো বটেই, কিন্তু একটা সময় পরে, মানে তুমি যখন ভিউজ যখন পেতাম না, যখন ভিউজ, প্রত্যেকটা ইউটিউবারকারই তো স্বপ্ন যে আমি একটা গোল্ডেন প্লে বাটন পাবো, বা আমি একটা সিলভার প্লে, সেটা আমার মনে হয় জানো তো, মানে একটা সময়ের পরে গিয়ে রেসপন্সিবিলিটির ভারটা বেশি হয়ে যায়। তখন আর এই ভিউজগুলো দেখে মনে হয় যে আমি আরও কত রেসপন্সিবিলিটি আমাকে নিতে হবে। তখন আর মনে হয় বাটনটাই তো উদ্দেশ্যই হচ্ছে তোমার রেসপন্সিবল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার। একদমই তাই। আমি কোনোদিন এরকম করি না যে মানে এটা করলে আমি ধরো একটা জিনিসে পারবে না, আমি জানি এটা হবে না, তো আমি সেই কন্টেন্ট দিই না। আমার উদ্দেশ্যই হচ্ছে আমি মানুষকে কিভাবে হেল্প করব। রাইট। এবার একটা সময়ের পরে গিয়ে তোমার যখন মনে হবে আমি তো সিলভার পেয়েছি, 2টো সিলভার প্লে, গোল্ডেন প্লে বাটন সবই পেলাম, কিন্তু আমার না এর পরেরগুলো, আমার ওইগুলো দেখে যত দেখি তত মনে হয় না আরও ভালো করে করতে হবে। রাইট। তখন আর খুশির থেকেও বেশি রেসপন্সিবিলিটি নিজের মনে হয় যে এইগুলো পালন করতে হবে। আর এই কনসিস্টেন্সিটা রাখা, এটাও তো একটা বিশাল দায়িত্বের মধ্যে পড়ে। এবার যারা ধরো এখন শুরু করতে চাইছে, আমি তাদেরকে বলে রাখি যে এইভাবে কন্টিনিউ যদি ভিডিও বানাতে হয় বা এই কোয়ালিটি দিতে হয়, দে নিড এ টিম। ইনিশিয়ালি হয়তো প্রথম হয়তো কিছু বছর তুমি বা 1-1.5 বছর হয়তো হবে না, বাট একটা সময়ের পরে গিয়ে ইউ নিড টু হ্যাভ এ টিম। তুমি যদি সব করো তাহলে হবে না। রাইট। টিম না থাকলে ইম্পসিবল, মানে তুমি ম্যানেজই করতে পারবে না। রাইট। তুমি রান্না কখন করবে, তুমি কন্টেন্ট কখন কিভাবে দেবে, হ্যাঁ, এই সব কিছু তুমি ম্যানেজই করতে পারবে না। রাইট। তার জন্য ইউ নিড টু হ্যাভ এ টিম অ্যান্ড ইউ নিড টু হ্যাভ এ গুড টিম। রাইট। আর সত্যি কথা বলতে কি বলো তো, খাটনি তো আছেই, বাট আমার মনে হয় সামহাও 2-3% তো লাক আছে। সেটা কেউ দিতে পারবে না, ওটা তো অতটা নিজস্ব না। হ্যাঁ, এটা যারা ফেলিয়ারটাও যখন হয়েছিল সেটা অতটা নিজস্ব ফেলিয়ার। 5 বার ফেল করেছো। একদম। আমি কি বললাম, ছেড়ে না গেলে, তুমি যদি সত্যিকারের মন থেকে চাও, ইউ উইল গেট ইট ফর শিওর। অ্যাবসলিউটলি, হ্যাটস অফ। আচ্ছা, এবার বলো, এই যে এত কাজের মধ্যে তুমি ফ্যামিলি আর ওয়ার্ক লাইফ কি করে ব্যালেন্স করো? এটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, সেটা আমার একমাত্র ফ্যামিলি বলতে পারবে। আচ্ছা। হয়তো এরকম অনেক দিন হয়েছে যে প্রবাবলি আমি হয়তো মানে বাড়ি গেছি, খুব কম সময় এরকম গেছি যে দুপুরের ভাতটা গিয়ে টাইমে খেতে পেরেছি। হয়তো বাড়িতে একসাথে বসে লাঞ্চ বা ডিনার করেছি, খুব কম হয়েছে লাস্ট 2-3 বছর। আচ্ছা। মানে একটা খুব হেকটিক শিডিউল থাকে, যে তুমি যদি ভাবো যে মানে এইটাই করবে, শুধু এটাই তোমার প্রফেশন, দেন ইউ হ্যাভ টু গিভ ইট অল। মানে এখানে কিন্তু ব্যালেন্স করার কোনো ব্যাপার নেই। আমি ব্যালেন্স করি, কিন্তু বাকি ফ্যামিলি মেম্বার বা বাকি এনজয়মেন্ট, এইগুলোকে ব্যালেন্স করি, কাজটা কেন। তোমার ফেভারিট ক্রুজিন কি, মানে কি ভালো লাগে তোমার নিজের খেতে? কন্টিনেন্টাল, ইন্ডিয়ান তো অফকোর্স,
বাঙালি আরও ভাল লাগে। তো বাট আমার মানে এতদিনই প্রফেশনে তো এখন মনে হয় আলু ভাতে ভাত বেটার, ওটাই বেটার। হ্যাঁ মানে এটা আমার ডেলি ফুড, মানে আমি কমফোর্ট ফুড আমার মনে হয় এটাই খুব ভালো লাগে। মানে যেহেতু তুমি এতদিন ধরে রান্না করে গেছো, কোনো কুইজিন তো ছাড়িনি, সবই হয়েছে, সবই রকম খেয়েছি। এবার আর 15-16 বছর পরে নাও মনে হয় যে যেটা বডিকে খুব সাপোর্ট করছে বা এ করছে, একদম যেটা ছোট থেকে খেয়ে এসেছি খুব কমফোর্টেবল নিজের জন্য, সেটাই আমার বেস্ট লাগে। আচ্ছা, অনেকে আছে আমাদের মধ্যে অডিয়েন্স, আমাদের কাছে প্রশ্নও আসে, এই অপরচুনিটিটা আমি আজকে পাচ্ছি যেতে তুমি আছো, অনেকে আছে পিওর ভেজিটেরিয়ান, তারা একটা ফ্যামিলি থেকে বিলং করছে, পিওর ভেজ, মানে পিওর ভেজ মিন জৈন ভেজ, একদম নো অনিয়ন নো গার্লিক কিছু না। হ্যাঁ, তো তারা যখন এই প্রফেশনটায় যেতে চায়, ঠিক আছে, তো যদি তাদের অ্যাসপিরেশন থাকে অ্যাজ এ শেফ হয়ে যাওয়া, তো সে তো বাদ বিচার করলে হবে না, তাকে বিফও চপ করতে হবে, চিকেনও করতে হবে, মাটনও করতে হবে, অ্যান্ড এভরিথিং। তখন মানে এটা মানে এরকম কোনো শেফের সঙ্গে তুমি এনকাউন্টার করেছো জীবনে যারা পিওর ভেজ বাট দে আর একটু? তারা হয়েছে, এরকম এনকাউন্টার হয়েছে, কথা হয়েছে, বাট দে হ্যাভ টু চেঞ্জ। একটা ছোট্ট ইনসিডেন্ট বলি এখানে। আমি যখন ফার্স্ট আমেরিকায় যাই, আমি ঘুরছি ফিরছি একটা জায়গায়, অনেক কিছু উইংস রাখা আছে, যেরকম চিকেন উইংসগুলো হয়। তো আমি দেখছি অনেক চিকেন উইংস রাখা আছে, আমি একটা একটা করে তুলছি, মা এপাশ ওপাশ দেখছি, খাচ্ছি, আবার উল্টো মানে অন্য সব কাজ করছি। তা আমার তখন মনে হলো যে খেতে তো বেশ ভালোই লাগছে, সস টস মাকে আবার খাচ্ছি। এবার যখন সার্ভিসের টাইম এসে, এটা প্রথম দিন আমার যেদিন হয়ে যাবে, তো বলছে ফ্রগ লেগটা নিয়ে আয়, রাইট? তা আমি ভাবছি ফ্রগ লেগ কি, আমিও খুঁজছি গিয়ে সব জায়গায়। তারপরে কিছুক্ষণ পরে জানতে পারলাম যেটা আমি খাচ্ছি ওটা ফ্রগ লেগ। আচ্ছা, মানে ব্যাঙের ঠ্যাং খাচ্ছিলাম এতক্ষণ ধরে, বুঝতে পারছিলেন না, আমি তো ওই টেস্টটা সম্পর্কে আমার আইডিয়াই ছিল না। দেন ওখানে যাওয়ার পরে বিভিন্ন রকম কুইজিন টেস্ট করতে হয়, সব কিছুই টেস্ট করতে হবে। তুমি সব রকম কুইজিন টেস্ট করেছো? আমি ইভেন রান্নাও করেছি। আমরা বাদ বিচার নেই তো, বাদ বিচার তুমি করতে পারবে না, তাহলে তুমি শেফ হতে পারবে, তুমি শেফ হতে পারবে না। রাইট, রাইট। তো আগামী দিনে তোমার প্ল্যানিং কি? আগামী দিনে প্ল্যানিং যে এই চ্যানেলটা যেটা আছে, যেভাবে আমি করছি, মানুষের কে হেল্প করার চেষ্টা করছি, সেটা যেন আরও ভালোভাবে করতে পারি। আমার নিজস্ব রেস্টুরেন্ট আসছে, ওকে, ঠিক আছে, ব্যারাকপুরে আসছে, তো সেখানে আমি খুব তাড়াতাড়ি আশা করছি সবার সাথে দেখা করতে পারবো, তাদেরকে বেস্ট কুইজিনটা সার্ভ করতে পারবো, এটা আমি চাইছি। তো এটাই আমার আপাতত প্ল্যান। হ্যাঁ, তো এই যে তুমি কোর্সটা রেখেছো, এই কোর্সের ফিসটা যদি একটু বলো তাহলে অডিয়েন্সের পক্ষে সুবিধা হবে। তো আমি যে বেসিক কুকিং কোর্সটা রেখেছি, সেটা রেখেছি আমি 299। 299, মানে 300 টাকা। এই বেসিক কোর্সে বেসিক্যালি তুমি যেটা পাচ্ছ, যত রকমের বেসিক পসিবল, নাইফ ধরা থেকে শুরু করে, কাটা থেকে শুরু করে, মশলা থেকে শুরু করে, ইভেন শাক ছাড়ানো থেকে। কত ঘন্টার কন্টেন্ট এটা? এটা আছে মোটামুটি 6 ঘন্টার কন্টেন্ট। 6 ঘন্টার কন্টেন্ট মানে 300 টাকায়? 300 টাকায় কোনো মানে হ্যাঁ, মানে আমি চেয়েছি হেল্প করতে, ভাবাই যায় না। হ্যাঁ, ভাবাই যায়। এবার তারপরেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডভান্স কুকিং কোর্স। এটা নেওয়ার পরেই আমি বলবো, তাদের রেফার করবো যে অ্যাডভান্স কুকিং কোর্সটা নেওয়ার। সেটা আমি রেখেছি 2999। 2999 মানে 3000 টাকা। 3000 মানে 3300 টাকায় তুমি একটা কুক তৈরি করতে পারবে, শেফ তৈরি করতে পারবে। সে একটা নিজের রেস্টুরেন্ট খুলতে পারবে, মানে এইভাবেই করেছি। দেখো, আমার ওয়াইফের একটা আমার প্রতি অ্যালিগেশন হচ্ছে আমি একদম রান্না করতে পারি না, ঠিক আছে, মানে আমি একদম জিরো এই প্রফেশনটা। তো আমার ওয়াইফ ইজ এ ভেরি গুড কুক, খুব সুন্দর রান্না করে, এবং সেও একটা শেফ হতে পারতো আমার মনে হয়। তো তোমার কোর্সটা যদি আমি নিই, একদম বেসিক আর অ্যাডভান্স লেভেল কোর্সটা, তোমার কি মনে হয় যে আমি রান্না করে আমার ওয়াইফকে খাওয়াতে পারবো? 100% পারবে। আমি যদি 100%ও ভুল বলছি, 200% পারবে। 200% পারবো, একদমই তাই। তার কারণ হচ্ছে আমি যেভাবে এটা বলেছি, ঠিক আছে, তুমি যদি এটা ফলো করো, তোমার আলাদা কোনো স্কিলের দরকার নেই, তুমি জাস্ট এইভাবেই এটাকে মানে জাস্ট ফলো করলে তোমার রেস্টুরেন্ট লেভেল খাবার হবে। তাহলে আপনারা যারা দেখছেন, মানে হয়তো সবাইকে রেস্টুরেন্ট খুলতে হবে না, আমার মতন সিচুয়েশনে যদি কেউ থাকেন যে আপনি ওয়াইফকে ইমপ্রেস করতে চাইছেন, ইট ক্যান বি এনি অফ দি স্পেশাল ডে, তাহলেও কিন্তু এই অতনুর এই প্রোগ্রামটা নিয়ে, যেরকম আমি তো নেবই, মানে আই উইল ডেফিনেটলি টেক ইট, বিকজ আমাকে প্রত্যেক দিন আমার ওয়াইফের থেকে শুনতে হয় যে আমি রান্নাটা পারি না। তো আই উইল ডেফিনেটলি গিভ ইট ট্রাই। একটা খুব মজার ব্যাপার এটা হচ্ছে, যেভাবে আমি করেছি কোর্সটা ডিজাইন করেছি, অ্যাডভান্স কুকিং কোর্সটা, বেসিকটা তো তুমি করতেই পারবে, এটা তোমার লাইফ টাইম অ্যাক্সেস থাকছে। তুমি
তুমি সারা জীবন এটাকে যখন ইচ্ছে তুমি খুলে দেখতে পারবে। রাইট, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে ধরো আমরা তো সবাই এখন বিজি, সবাই যে যার কাজে বিজি। আমি এখানে প্রসেসগুলো এমন দেখিয়েছি, তুমি একটা জিনিস বানিয়ে ফ্রিজে রেখে দিলে এটা তুমি 1-1.5 সপ্তাহ রাখতে পারবে, অ্যান্ড হুইচ ইজ মানে আনহেলদি নয়। কারণ হোটেলেও এইভাবেই হয়, তুমি একটা সার্টেন টেম্পারেচারে ওটাকে রেখে দাও, ওটা খারাপ হয় না, রাইট? তো তুমি ধরো বাড়িতে এলে অফিস করার পরে তোমার ধরো বাটার চিকেন বানাতে হবে, তোমার যদি ওই গ্রেভিটা রেডি থাকে বা ওই পার্টিকুলার জিনিসগুলো রেডি থাকে, বেশিও নয় কিন্তু 3-4টে জিনিস সেটা যদি রেডি থাকে, তুমি 15 মিনিটে বাটার চিকেন বানাতে পারবে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি সেটা যে কোনো কলকাতার রেস্টুরেন্টকে ফেল করবে, এত বড় গ্যারেন্টি দিলাম। রাইট। আর যদি তোমার মনে হয় যে এটা নিয়ে তোমার ভালো লাগছে না, আমি তোমাকে রিফান্ডও দিয়ে দেবো 100%। না, আমি তো ডেফিনেটলি আই উইল গিভ ইট এ ট্রাই। মানে আমি তোমায় বলছি যে এই ব্যস্ত লাইফটাকে আমি একটু সিম্পলিফাই করার জন্য, তুমি চাইনিজ বানাতে চাইছো, তুমি কন্টিনেন্টাল বানাতে চাইছো, তুমি চাইছো আমি কিছু স্যুপ খাবো, সেটা ইন্ডিয়ান হতে পারে, কন্টিনেন্টাল হতে পারে, চাইনিজ হতে পারে, বিভিন্ন সিজনে ঠান্ডার সময় আমাদের একটা স্যুপ বানিয়ে নিই। একটা মাঞ্চাও স্যুপ অর্ডার করতে গেলে বা একটা যে কোনো স্যুপ অর্ডার করতে গেলে তোমার 200 টাকার কাছাকাছি পড়ে, রাইট? তুমি বাড়িতে কয়েকটা জিনিস যদি থাকে তোমার, তুমি এই স্যুপটা বানিয়ে নিতে পারবে। ওই কয়েকটা জিনিস থাকলে তুমি 10টা স্যুপ বানিয়ে নিতে পারবে, রাইট রাইট? বাট পয়সাটা লাগছে খুবই কম, খুবই কম। আর এটা তোমার সঙ্গে থেকে যাচ্ছে লাইফ টাইম। আর যেহেতু এটা হোম কুকড, তো এটা হেলথ কনসিয়াসটা অনেক বেটার থাকছে। একদমই তাই। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, তো তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, যে একটা টিপস যদি তুমি দাও যারা চাইছে এই তোমার প্রফেশনটাকে ফলো করতে। তো অনেকে তো পেশেন্স ছেড়ে দিচ্ছে, এই যে স্ট্রাগলটা, ঠিক আছে, তুমিও শুরু করেছিলে হয়তো একটা ইন্টার্নশিপ থেকে, তারপর আস্তে আস্তে তোমার জার্নিটা হলো। তো একটু যদি তোমার জার্নি সম্বন্ধে বলো, এবং কতটা টাইম ওদেরকে ওয়েট করতে হবে, তাহলে গিয়ে আমরা দেখতে পারবো আরেকটা নেক্সট শেফ অতনু। হয়তো তোমার মতন কেউ হবে না, কিন্তু আমি এইটুকু তোমায় অ্যাসিওর করছি আমার থেকে বেটার হবে ফর শিওর। আর আমিও তার সাথে কম্পিট করব, এটাও আমি তোমায় বলে রাখছি। বিকজ আমার নেচারটাই এটা, যে আমি প্রত্যেক দিন শিখছি, প্রত্যেক দিন শিখে সেটা শেখাতে বেশি প্রেফার করছি, রাইট রাইট? এবং আমার জার্নি যদি তুমি বলো বা অন্যরা যারা স্টার্ট করতে চাইছে, আমার এই পজিশনে আসতে আমার 15 বছর সময় লেগেছে। 15 ইয়ার্স। তো তুমি স্টার্ট করেছিলে কত টাকা স্টাইপেন্ড থেকে? 2008। আর কত টাকা স্টাইপেন্ড পেতে তখন? 500 টাকা। 500 টাকা তখন 500 টাকা স্টাইপেন্ড। তারপরে আমার মাইনে 3500 টাকা। 3500 টাকা। আর খুব কষ্ট করে থেকেছিল, তোমার বায়ো আমি রিড করছি। আমি তোমায় বলি যে মানে কষ্ট সেটা অ্যাকচুয়ালি কী বলো তো, মানে কলকাতার অনেকেই আছে বা মোস্টলি বাঙালিরা আমি দেখেছি, মোস্টলি বাঙালিরা তারা খুব হোমসিক হয়, মানে কলকাতাটা ছাড়তে চায় না। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আসতে গেলে বা এই প্রফেশনে আসতে গেলে তোমাকে কিন্তু দেশ বিদেশ ঘুরতে হবে, তবে যত ঘুরবে তত তুমি শিখবে, স্কিলটা আপগ্রেড হবে, তত আপগ্রেড হবে, তত বেশি মানুষের সাথে পরিচয় হবে, তত তুমি কুইজিনের সাথে পরিচয় হবে। আমার একটা ছোট স্ট্রাগলের কথা বলি, মানে এগুলো স্ট্রাগল ঠিক নয়, এইগুলো আমার মনে হয় এইগুলো সবার থাকে, আমারও ছিল। তখন আমি যখন 500 টাকা স্টাইপেন্ড পাই, মানে আমি একটা কিচেন ভাড়া করে আমি আর আমার বন্ধু একটা শুতাম, মানে তখন তো বাড়ি থেকে টাকা নিতে, তো 500 টাকা আর কি হয় বলো। তো হোটেল থেকে খেয়ে আসতাম, আমরা একটা রান্নাঘরে শুতাম। বাট এখন হয়তো অনেকটা অন্যরকম, এখন অনেক হোটেলে অ্যাকোমোডেশন দিয়ে দিচ্ছে, তো সেটাতে সেই অসুবিধেগুলো হয় না। কিন্তু ইনিশিয়াল 3-4 বছর ফার্স্টে এটা তোমার স্ট্রাগল করতেই হবে। তার মানে এই 500 টাকা থেকে অতটুকু যে জার্নিটা শুরু করেছিল, আজকে হয়তো 5 লাখ 10 লাখ টাকা ও কামাচ্ছে, ওটা অতটা ইজি নয় না, একদম। কিন্তু ইম্পসিবলও নয়, একদমই না। যদি তুমি সময় সঙ্গে নিজেকে আপগ্রেড করতে করতে যাও, তাহলে দিস ইজ অ্যাচিভেবল। একদমই তাই, রাইট? একদমই তাই। আর আমি যেটা মনে করি যে আমার যে ভিশনটা আছে সেটা হচ্ছে যে শেখার তো কোনো শেষ নেই, যে প্রফেশনেই থাকো না কেন শিখতে তোমাকে হবে, আর ডেলি শিখতে হবে। এবার আমার কিছু অবজারভেশন আছে, আমি তোমায় বলি যে আমি আরেকটা জিনিস নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে ধরো আমার যে নেক্সট জেনারেশন, মানে আমার বয়সী যারা, তাদের মারা কিন্তু মোচা ছাড়াতে জানতো, কিভাবে এঁচড় কাটতে হয় জানতো, কিভাবে কাঁঠাল ছাড়াতে হয় জানতো, রাইট? হয়তো নিউ জেনারেশনের কাছে এই
হয়তো আমার যারা জুনিয়র বা আমার থেকে ধরো আগামী 10 বছর পরে, এখন যারা হয়তো 2-3 বছর, তাদের মারাই হয়তো জানে না কিভাবে এঁচোড় ছাড়াতে হবে, কিভাবে মোচা ছাড়াতে হবে। মারা খালি ব্রাউজ করতে জানে। সেটাও না, দেখুন এটা আবার উল্টো দিকে আসছে। আগে আমাদের মারা কিন্তু অতটা অ্যাডভান্সও ছিল না, তারা কিন্তু বাড়ির কাজেই পটু ছিল। এখন মেয়েরা সবাই অ্যাডভান্স, মানে কেউ তো আর পিছিয়ে নেই, উল্টে আমাদের থেকে আগেই আছে। আমি যদি সেই সেন্সে দেখি, সবই করছে তারা, বাড়ি সামলে বাইরেটাও সামলাচ্ছে, রান্নাও করছে, সব কাজই করছে। তো তাদেরকে আমি চাইছি যে যতটা হেল্প করা যায়, যেমন একটা কুকিং কোর্স, সেরকমই বিভিন্ন রকম ছোটো ছোটো টিপস দিয়ে দিচ্ছি। যে এমন তো নয় যে ধরো মোচার কথাই বলি, মোচা যদি আজ থেকে 15 বছর পরে কি 20 বছর পরে কেউ যদি নাই ছাড়ায়, তুই ওই জিনিসটা বিক্রি হবে না, ওটা আস্তে আস্তে উঠে যাবে, রাইট? তো এটাও আমার একটা কনসেপ্ট যে এইগুলোকে বাঁচানোর জন্য, যে এই প্রসেসগুলোকে বাঁচানোর জন্য, এই খাবারগুলোকে বাঁচানোর জন্য আমি কিন্তু আস্তে আস্তে এই টিউটোরিয়ালগুলো দিয়ে রাখছি। সবাই হবে হয়তো ফিউচারে ফ্যামিলি অ্যাডভেঞ্চার, ঠিক আছে? এটাই হবে, মানে মোচা ছাড়ানোটাই হবে হচ্ছে ফ্যামিলি অ্যাডভেঞ্চার। হয়তো 20 বছর 25 বছর বাদে আমরা এরকমই একটা দিন পাচ্ছি। থ্যাংক ইউ অতনু ফর মেকিং টাইম আর আসার জন্যে। খুব সুন্দর লাগলো তোমার সঙ্গে ইন্টারাক্ট করে। আশা করি দর্শক যারা দেখছে এই প্রোগ্রাম তারাও অনেক ইন্সপায়ার্ড হবে। তো অতনুর যে রান্নাঘর এবং যা কোর্স মডিউল, কিভাবে সেটা রেজিস্টার করতে হবে সেটা আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওর ইউটিউবের লিঙ্ক থাকবে, সব কিছু থাকবে। তোমরা যারা ইন্টারেস্টেড এই সাবস্ক্রাইব করার জন্যে এই কোর্স মডেলগুলো, ডেফিনেটলি তোমরা কিনতে পারো। এবং তোমরা যদি অতনুর সঙ্গে কানেক্ট করতে চাও, সেটারও নিশ্চয়ই একটা ব্যবস্থা আছে। ইভেন আমার ফোন নাম্বারও আছে, আমার টিম থেকে হেল্প করে যে কিভাবে এটা নিতে হয় বা করা যাবে। তো ওয়ান্ডারফুল অতনু, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং। আমার এসে খুব ভালো লাগলো। আমার মনে হয় দর্শকরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকম জিনিস শিখছে, জানছে, এবং অনেক রকম অপরচুনিটি, স্কোপ তারা পাচ্ছে, শুনতে পাচ্ছে। আমি যেরকম বললাম যে আমি জানতামই না। আমাদেরই একটাই মতো যে আমরা ইন্সপায়ার করবো নেক্সট জেনারেশনকে, যে যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে তাদের হয়তো মনে হতে পারে যে আমি শেফ হব, কিন্তু তারা জার্নিটা জানে না। একদমই তাই। তো এই জার্নিটার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের স্টোরিটা খুব ইম্পর্টেন্ট। একদমই তাই। ঠিক আছে, তো আপনারা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।